একটি শাড়ি, জামদানি শাড়ির মূল্য আমরা জানি, সবাই কম বেশি জানি। একটা ভ্যানিটি ব্যাগ কিংবা একটা জামদানি জুতো যখন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে যায় তখন এটার কিন্তু মূল্যমান বেড়ে যায়। তো আসলে আমরা সবাই উদ্যোগী হয়ে কিছু কাজ করি এবং সেটাকে ইম্প্যাক্টের জায়গায় নিতে চাই। এরকম কিছু কাজ করছেন আমাদের সাথে আজকে যিনি যুক্ত হবেন, রাফিয়াজ ফ্যাশন হাউসের ফাউন্ডার অ্যান্ড সিইও লুৎফুন্নেসা মেঘনা। দর্শক, আমি জাহিদুজ্জামান সাঈদ, এডিটর ইন চিফ, আছি আপনাদের সাথে। আমরা কথা বলবো মেঘনার সাথে। আমরা জানতে চাইব তার উদ্যোগগুলো এবং কিভাবে আসলে সে এগিয়ে নিচ্ছে, কোন জায়গাগুলোতে স্ট্রাগল আছে, কোন জায়গাতে স্ট্রাগল থেকে আসলে সরে আসতে হবে, সরে যেতে হবে, কোন জায়গায় আসলে স্ট্রাগল গুলাকে মিটিগেট করে একটা জায়গা নিতে হবে এবং সহযোগিতার জায়গাটাই বা কোথায়, গভর্নমেন্টের তরফ থেকে কী সহযোগিতা প্রয়োজন। একজন উদ্যোক্তাকে গড়ে উঠতে হলে একা আসলে চলতে পারে না, কিছু সহযোগী মানুষ তার পাশে থাকতে হয়, সরকারকেও এগিয়ে আসতে হয়। কারণ একজন উদ্যোক্তা যখন উদ্যোগী হয়ে সামনে এগোতে চায়, এর সাথে বাংলাদেশের অর্থনীতিও সামনে আনে। এন্টারপ্রেনিয়র বাংলাদেশের এডিটর স্টকে আজকে আমরা স্বাগত জানাতে চাচ্ছি একজন গুণী মানুষকে, একজন নারী উদ্যোক্তাকে, যিনি তার অচল আয়তন ভেঙে মূলত বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করার জন্য কাজ করছে। ওয়েলকাম টু আওয়ার শো মেঘনা। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার সাথে আজকে আলোচনা করতে পেরে এন্টারপ্রেনিয়র বাংলাদেশ মনে করছে একটা গতিশীল জায়গা তৈরি করতে পারছে। তো আমরা আজকে আপনার সাথে গল্প করব, গল্পের ছলে কিছু প্রশ্ন করব, কিছু বিষয় জানতে চাইব এবং আমরা আজকের শোটাকে এগিয়ে নেব। আমি আপনাকে যে জায়গাটাতে কথা বলতে চাই, আমরা শুরুটা বুঝতে চাই। আপনার এই যে উদ্যোগ, এই উদ্যোগের শুরুটা কেমন ছিল, কিভাবে শুরুটা করেছিলেন, আপনার মতো করে যদি বলতেন। আপনি 2টা প্রোডাক্ট থেকে শুরু করেছেন আপনার জার্নি, এখন কতগুলো প্রোডাক্ট? এখন আমার 100+ ফিউশন প্রোডাক্ট। আচ্ছা, সব জামদানি। আমার সিগনেচার প্রোডাক্ট তো জামদানি, আর পাশাপাশি আমি জুট নিয়ে কাজ করছি, এই আর কি। আচ্ছা। তো আপনার জার্নিটা একটু আপনার মতো করে বলেন, আমরা শুনি, গল্পটা শুনতে চাই। আসলে জার্নি তো খুব সুখকর হয় না, ইভেন এখনও যে আমি সফল, এখনও এতটা সুখকর না, আমাদের অনেক কষ্ট করতে হয়। তো শুরুটা যখন করেছিলাম তখন 2টো প্রোডাক্ট নিয়ে শুরু করেছি, কিন্তু কাস্টমার যে পাওয়া, সেটা আমি রেসপন্সটা খুব ভালো পেয়েছিলাম, খুবই ভালো পেয়েছিলাম রেসপন্স। মানে আমার কাছে মনে হয়েছে যে অনেকেই হয়তো জামদানি ব্যাগ হতে পারে, জুতা হতে পারে, এটা কেউ দেখে নাই। সবাই তো জানে জামদানি মানেই শাড়ি, শাড়ি পরবে, কিন্তু শাড়ি ছাড়া যে জামদানি ব্যাগ, জুতা এবং এত কর্পোরেট কাজগুলো আমি এমনও করেছি, একটা মোটিভ আমি কাজে লাগিয়েছি। মোটিভ দিয়েও আমি ছোট একটা মোটিভ আমি ফেলে দিইনি, ওই মোটিভ দিয়ে আমি কিরিং করেছি, কয়েন পাউচ করেছি ছোট অনেক, যে অনেক ছোট বাচ্চারা থাকে যারা হচ্ছে
জামদানিটা দেখলে আমার স্টলে বা যেখানে আমি কোথাও অংশগ্রহণ করলে মা বাবাকে খুব জেদ করে। তখন আমি বাচ্চাদের জন্য নিয়ে আসছি। শুধু আমি যে নারীদের জন্য কাজ করি এমনটা না, আমি পুরুষদের জন্য কোটি করেছি এবং যত রকমের বিয়ের প্রোগ্রামগুলো হয়, হলুদের ডালা, তারপর হচ্ছে ওই যে বটুয়া নেয়, সব করেছি। মোট কথা কাস্টমার এটা করার পরে আমি যেটা নিয়ে আসছি, আমি তো আমার রেগুলার ডিজাইন করছি প্রতিদিন, তাছাড়া কাস্টমারদের অনেক থাকে, আপা এটা কি বানানো যায় কিনা, ওইটা করা যায়, সব যাবে। তা আমি কাস্টমারদের মানে মেইনলি কাস্টমারদের যে কাস্টমাইজ প্রোডাক্ট আমার অনেক, কাস্টমার যা চায় আমি সেটাই জামদানিতে নিয়ে আসছি। আমি কাজ করতে গিয়ে দেখলাম যে জামদানির আসলে এতটা অনেক ডিমান্ড জামদানির, এবং সবাই খুব পছন্দ করে। মানে এটা একটা ইমোশন, আর এটা তো আসলে ফার্স্ট হেরিটেজ টেক্সটাইল বাংলাদেশে, জাতিসংঘের প্রথম স্বীকৃতিপ্রাপ্ত জামদানিটা। সবাই মনে করতো জামদানি মনে শাড়িই পরতে হয়, কিন্তু জামদানি দিয়ে যে এত কিছু তৈরি করা যায় এটা অনেকে জানতো না, যেটা আমি নিয়ে আসছি। চমৎকার। তো আপনার মার্কেট কি এখন বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ, নাকি বাংলাদেশের বাইরেও আপনি কিছু কাজ করছেন? না, আমার আসলে বাংলাদেশের বাহিরেই বেশি যায়। প্রবাসী বাঙালি আমাদের যারা আছেন, আমার 90% বাহিরে যায়। আচ্ছা, তো এটা আপনি মানে বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? তার মানে এখানে প্রচুর সম্ভাবনা জায়গা আছে না? ভীষণ ভীষণ সম্ভাবনার জায়গা। আচ্ছা, তো সম্ভাবনার জায়গাটা কোথায় আসলে? কিভাবে এটাকে আপনি আরো যারা ধরেন উদ্যোগী হয়ে কাজ করতে চায় জামদানির উপরে, আপনি কি আপনার এই যে দেশ থেকে দেশের বাইরে আমরা যে ক্রস বর্ডার বলছি, এই জার্নিটাকে আসলে কিভাবে আপনি নিয়ে যাচ্ছেন? আমি আমারটা এক্সপোর্ট হয় থার্ড পার্টির মাধ্যমে, লাগেজে ফেডেক্স ডিএইচএল এর মাধ্যমে, ওভাবে আমারটা হয় আর কি। আর আমাকে ওরা খুঁজে পায় ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, আমি অনেক সরব, হ্যাঁ, অনলাইনে ইমেইল করে বা ওয়েবসাইটে আমার ডিটেলস দেয়া থাকে। তো যার কাছে যেটা খুব সহজ মনে হয়, কেউ হয়তো ওয়েবসাইট থেকে আমার নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আর কেউ ইমেইল করে, কেউ ওখান থেকেই অর্ডার করে, যার যেভাবে সুবিধা। মোট কথা কাস্টমার যেটাকে সহজ মনে করে, যেভাবে করে, আমি সেটাকে রেসপন্স করি। তো আপনি যে এই যে একটা বিকল্প মার্কেট তৈরি করেছেন, এটা আপনার নিজস্ব উদ্যোগেই বলা যায়। জি। তো এখন রাষ্ট্রযন্ত্রের কি কোনো সহযোগিতা জায়গা আসলে আপনাদেরকে এগিয়ে নিতে পারে? কিংবা আমি এভাবে গল্পটা এভাবে হতে পারে, এভাবে আসতে পারে যে আসলে আপনারা কতজন এখানে কাজ করছেন, এবং আপনারা যদি আপনাদেরকে কোন ধরনের সহযোগিতা আসলে দিলে আপনার এই কাজটাকে স্কেল আপ করার একটা জায়গায় নিয়ে যেতে পারে? আচ্ছা, আমি আসলে এতগুলো বছর যেটা করেছি সম্পূর্ণ, এখনও করছি, সম্পূর্ণ নিজের ফান্ডে, নিজের টাকায় আমি নিজের কর্মসংস্থান তো করেছি, আরও 15 জনের কর্মসংস্থান করেছি। আবার মাঝে মাঝে আমার অর্ডার যখন একটু বাল্ক কোয়ান্টিটি আসে, তখন আমি সাভার, হেমায়েতপুর থেকে বেশ অনেক মানে ঘন্টায় অনেক টাকায় ওদেরকে নিয়ে আসতে হয়। তো দেখা গেল যে আমার যে লাভটা হয়, মানে আমার থেকে কম দামে তো কেউ দিতে পারবে না, যেহেতু আমি ম্যানুফ্যাকচারার। তা আমার যে লাভটা হয়, মুনাফা হয়, ওইটা দিয়ে আবার আমি করতেছি, ম্যাটেরিয়ালস কিনতেছি, জামদানি কিনতেছি। দিন দিন তো আপনি জানেন ম্যাটেরিয়ালসের দাম সব কিছুই একটু বেড়ে যাচ্ছে। তো দেখা গেল যে আমাদের একদমই যেটা প্রয়োজন, আমার ট্রেড লাইসেন্স, টিন, ট্যাক্স, এগুলো আমি রেগুলার মেনটেন করি। এছাড়াও আমার যে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্সগুলো, তারপর জায়গা আমাকে
ট্রেন আপ করেছে, আরও কিছু আমার লাইসেন্স দরকার। সে লাইসেন্স করতে বেশ কিছু টাকার প্রয়োজন হয়, অডিট এগুলো করার। এগুলো আসলে সম্ভব মানে খুব কঠিন হয়ে পড়ছে। না, আমি এখন পর্যন্ত আসলে সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি। আমি ফান্ড চাচ্ছি, কারণ আমার যে পরিমাণ বায়ার এবং হচ্ছে চাহিদা, আমি সেটা মানে ফিল আপ করা আমার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আমি হয়তো কোথায় থেকে ফান্ড দেয় আমি সেটা জানি না। এটা একটা ব্যাপার। আসলে ফান্ডটা কিভাবে সরকারের কাছে আমি যে প্রেজেন্ট করব, যে আমার যে আমার ফ্যাক্টরি যে আর একটু এক্সপান্স করতে হবে, আরও আমার ম্যান পাওয়ার বাড়াতে হবে, আরও মেশিন করতে হবে। তো কোথায় বলবো, সরকারের কোন মানে সরকারের কোন জায়গায় আমি বলবো, যদিও বা আমি বলে থাকি, সেটা কি আসলে সরকার জানতে পারছে কিনা, আমার কাছে সেটাই মনে হচ্ছে। মানুষের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, এখনো আছেন, তো তারা কি কোনো উদ্যোগ নিচ্ছে না আপনারা যারা স্কেল আপ করতে চান বিজনেসটাকে? না, ওনারা সবই জানে। ওনারা তো আমার ফ্যাক্টরি ভিজিট করেছে, প্রোডাক্ট দেখেছে, এবং আমি রেগুলার ওনাদের মেলা করে থাকি। অনেক ভালো প্রোডাক্ট বানাই, ওনারা জানে, কিন্তু ওনারা আমাকে নিয়ে কোনো এগোই নাই আর কি, আমাকে নিয়ে কোনো সহযোগিতার হাত বাড়ায়নি। সেটা আপনি রিসেন্টলি সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রীর যিনি আইসিটি বিষয়ক উপদেষ্টা ওনার সাথে মিট করেছেন, তো ওই জায়গা থেকে আপনাকে কোনো সহযোগিতার কথা বলেছে? কথা হচ্ছে, থ্যাংক ইউ। মানে এটা আপনি জানেন, আইসিটি মিনিস্ট্রি আমি একটা ডেমো ডেতে ছিলাম, আমার স্টল ছিল তখন। ফরচুনেটলি বাংলাদেশের পুরো ওয়ার্ল্ডের আমি বলবো ইনভেস্টার রাহাত ভাই, উনিও আমাকে নিয়ে কথা বলছেন, এবং পিএমের অ্যাডভাইজার উনিও আমাকে ডেকেছেন, এবং পার্সোনালি ওনার সাথে আমাদের মিটিং হয়েছে। উনি 6 জনকে ডেকেছেন, তার মধ্যে আমিও একজন ছিলাম। ডেকেছে এবং ফান্ডিংয়ের জন্য আশ্বস্ত করেছেন। আর এই তো এখনো হাতে ফান্ডিং পাইনি, দেখা যাক। আমার আসলে প্রোডাক্টটা বেশি পছন্দ করেছে, সবার আগে যেটা পছন্দ করেছে যে আমি ভীষণ দক্ষ। আমি হচ্ছে আপনি দেখবেন ডেইলি স্টারে একটা বড় আমাকে নিয়ে কেস স্টাডি করেছে রাহাত ভাই। উনি সবার আগে সবাই যেটা দেখেছে যে আমি খুব ভালো প্রোডাক্ট বানাই, এক্সপোর্ট কোয়ালিটির। তো আর অন্য জায়গায় ল্যাকিংস যেটা হয় লাইসেন্স, এগুলো তো আপনি জানেন যে লাইসেন্স আপনি টাকা হলে বা হলে লাইসেন্সগুলো করা যায়। আর বাকি মেইন তো হচ্ছে একটা মানুষ হচ্ছে সে তার মেধা দিয়ে প্রোডাক্টটা বানানো। আমি 100+ জামদানি প্রোডাক্ট বানাচ্ছি, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমার ফাইল ফোল্ডারগুলো যায়। তো ওরা আমার প্রোডাক্টটাকে বেশি প্রাধান্য দিয়েছে। তার মানে আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যার গ্রহণযোগ্যতা আছে, এবং যার ডাইভার্সিফিকেশনের জায়গাটা আপনি নিশ্চিত করছেন, এবং এই জায়গা থেকেই মূলত স্কেল আপ করার একটা সুযোগ আসলে রয়ে গেছে আপনার জন্য। আপনি তো ঢাকাতে বসেই কাজগুলো করছেন, এবং আপনার ফ্যাক্টরিও ঢাকাতে। আপনার মতো অনেক নারী উদ্যোক্তা মফস্বলে বসে কাজ করছে, একদম তার গ্রামে বসে অনেক ভালো নকশিকাঁথা করছে, কিংবা আপনার তাঁত নিয়ে কাজ করছে, কিংবা আপনার বাঁশ নিয়ে কাজ করছে, বেত নিয়ে কাজ করছে। এই মানুষগুলোকে মানে তুলে আনার কোনো উদ্যোগ আপনার জায়গা থেকে আপনি কি নিতে চান, কিংবা কিভাবে? আমি আমার জায়গা থেকে ছোট ছোট আকারে নিয়েছি। আপনি যে বেতের কথা বললেন, এটা মানিকগঞ্জের ওনাদের একটা ক্লাস্টার আছে, তো ওখান থেকে আমি ওদেরকে বেশ সহযোগিতা করেছি। আমার ব্যাগের যে হ্যান্ডেলগুলো আছে এগুলো আমি মানিকগঞ্জের ওনাদের কাছ থেকে আনি। আর হচ্ছে অনেক বাহিরে যারা আমাদের প্রান্তিক লেভেলের উদ্যোক্তা যারা,
তারা আমার সাথে যোগাযোগ করে, যারা ঢাকায় আসতে পারে না তারা ছোট ছোট আকারে আমার কাছ থেকে ম্যানুফ্যাকচার করে নেয়। দর্শক, কথায় কথায় অনেকটা সময় আমরা পেরিয়ে এসেছি। আমরা প্রতিটি শোতে কোনো না কোনো এমনই প্রয়োজনীয় মানুষদের নিয়ে কথা বলতে চাই। আমাদের এই জার্নিটাকে একটা জায়গায় সীমাবদ্ধ রাখতে চাই না, সারা দেশে এবং সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। এবং সেই ভীষণ নিয়ে যারা কাজ করছে তেমনই একজন মানুষের সাথে আমরা কথা বলছি, যিনি একা বড় হতে চান না, সবাইকে নিয়ে বেড়ে উঠতে চান এবং ওনার উদ্যোগটাকে নিয়ে প্রান্তিক পর্যায়ে যে নারী উদ্যোক্তা আছে তাদের স্বপ্নটাকেও আসলে তার বুননে নিয়ে আসতে চান, একটা সুতোয় গাঁথতে চান। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। বিশ্বাস করি কখনো না কখনো আবার আপনার সাথে কথা হবে এবং আমরা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ জাহিদ ভাই, আপনাদেরকেও আমাকে এখানে ডাকার জন্য আন্তরিক ধন্যবাদ। দর্শক, আজকে বিদায় নিচ্ছি। দর্শক, আমরা নিশ্চয়ই কোনো না কোনো সময় আবার কথা বলবো। প্রান্তিক মানুষদের নিয়ে যে মানুষগুলো কাজ করতে চাই তাদেরকে আসলে আমরা এগিয়ে নিতে চাই এবং আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সরকারের কাছে উপস্থাপন করতে চাই, যেন সহযোগিতার জায়গাগুলো সুন্দরভাবে তাদের জন্য নিশ্চিত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।